আজকে আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে করোনা ভাইরাস। হাতের মাধ্যমে চোখ, নাক, মুখ দ্বারা আমাদের শরীরে প্রবেশ করে। অনেকেরই ধারণা যে দীর্ঘদিন বা বহুমূল্য জাতি যখন এই ভাইরাসটা আমাদের লিপস্টিক খাচ্ছে, সেখানে আমাদের বাংলাদেশ কি করবে? আজকে মার্চ মাস হলো এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ। এই মাসে আমি দেশের আরও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চাই। আমি কাজী রাসেল, লুমিস্তা ফার্মা লিমিটেড রিজনাল সেলস ম্যানেজার। আজকে যে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এন্ডোমেট্রিওসিসের উপর আয়োজন ছিল, সেখানে ডক্টর শর্মি আহমেদ এবং আদার্স যারা ছিলেন পার্টিসিপেন্ট, সবাই বিষয়টা নিয়ে আজকে অবগত হলেন। যে কোনো সচেতনতামূলক অনুষ্ঠান করা খুবই জরুরি। আমরা সবসময় জনসচেতনতামূলক অনুষ্ঠান করব। ধন্যবাদ আপন জানালাকে। আমাদের এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য যে এন্ডোমেট্রিওসিস এবং করোনা ভাইরাসের উপর কথা হলো, এটার উপর ডক্টর শর্মি এবং ডক্টর সালেম যে কথাবার্তা বলছেন, এতে করে আমাদের ছেলেমেয়েরা দারুণভাবে উপকৃত হবে এবং এতে করে দেশ এবং প্রতিষ্ঠান উপকৃত হবে। আমার স্যার লেকচার দিতেন, আমি পিছনে বসে ঘুমাতাম অথবা পিছনে বসে অন্য কিছু পড়তাম, গল্পের বই পড়তাম। তার মানে কি, তোমাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। আর আজকের আরো একটা উদ্দেশ্য আছে আমার, যেটা হচ্ছে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। এরপরে তোমরা যারা যারা ইন্টারেস্টেড, যে তোমরাও এই বিষয়টা নিয়ে কাজ করতে চাও এবং সামনে এসে আমার পাশে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে চাও, আমি তাদেরকে অবশ্যই ইনভাইট করব, তারা আমার সাথে যোগাযোগ করবা। আমি চাই আমি দক্ষ প্রশিক্ষক রেডি করে দিয়ে যেতে চাই, যাতে আমাকে এর পরের সেশনগুলো করতে না হয়। কারণ আমার আশা মানে আমি ওখানে বেশ কিছু রোগী ফেলে এসেছি, যে রোগীগুলোকে আমাকেই চিকিৎসা দিতে হয়। তাহলে আমি আরেকজনকে দায়িত্বটা যদি দিতে পারি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো, তাহলে অনেক তাড়াতাড়ি অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আচ্ছা, আমি ডাক্তার সালেমকে একটু ডাকছি। আজকে আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস নিয়ে কথা বলতে মোরালেস তোমরা মোটামুটি ভাবে জানো, তাও আমি একটু জানতে চাই যে তোমরা কে কি জানো, ছেলেদের মধ্য থেকে একজন এবং মেয়েদের মধ্য থেকে একজন। যতটুকু জানো ততটুকু সামনে এসে আমাদের বলো। যেটা জানো সেটা আর রিপিট করার দরকার নাই, যেটা তোমরা জানো না সেটা আমি এবং সালেম মিলে তোমাদেরকে বলবো। একজন মেয়েদের কাছ থেকে, একজন ছেলেদের কাছ থেকে। লেডিস ফার্স্ট নাকি জেন্টস ফার্স্ট? গুড, সামনে আসো এবং নাম বলে। আসসালামু আলাইকুম, আমি রেহনুমা আলী। বর্তমান বিশ্বে যে একটা নতুন নামের ভাইরাস সব মানুষ আক্রান্ত হচ্ছে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। আমি সেটা সম্পর্কে যা জানি, এই ভাইরাসটা কোনো বায়ুবাহিত রোগ না, এটা হাতের মাধ্যমে চোখ, নাক, মুখ দ্বারা আমাদের শরীরে প্রবেশ করে। আর করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংস্পর্শে আসলে সেই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি। এই রোগটার জন্য আমাদের বেশি মানুষ একসাথে থাকতে না বলা হয়েছে, তারপরে কারোর সাথে হাত মেলাতে বারণ করা হয়েছে। তারপর বিদেশ থেকে কেউ যদি আসে তাকে করোনা ভাইরাস আছে নাকি সেটা পরীক্ষা করার পর তার সাথে রিঅ্যাকশন করার কথা বলা হয়েছে। আর সবচেয়ে আসল কথা যেটা, সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলা হয়েছে আর সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে, যেন আমরা সেটাকে সহজে একটু প্রতিরোধ করতে পারি। আমার আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে, আর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে। বারবার হাত ধুতে বলা হয়েছে, হাত না ধুয়ে মুখে নাকে হাত দিতে বারণ করা হয়েছে। তারপর মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে, ওইটা বায়ু দ্বারা আমাদের সংক্রামিত হয় সেটার জন্য না, মেবি সেটা আমাদের হাত যেন আমাদের মুখে নাকে না যায় সেজন্য আমাদের মাস্ক ব্যবহার করার কথা বলা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে ধন্যবাদ। একজন ছেলেকে ডাকছি।
ভবিষ্যৎ লিডারকে। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম আশরাফুল ভুঁইয়া। আমরা সকলেই জানি চীনে এক মরণভীতি নামক ভাইরাস করোনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসটি এখন সারা বিশ্বে একটি মরণভীতি হিসেবে দেখা দিয়েছে। ইত্যাদি এবং অন্যান্য নর্থ কোরিয়া, সাউথ কোরিয়ার মতো দেশে এই ভাইরাসের প্রকোপ প্রবল আকার ধারণ করেছে। অনেকেরই ধারণা যে চীন ইত্যাদির মতো উন্নত জাতি যখন এই ভাইরাসটা আমাদের হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের বাংলাদেশ কি করবে? কথা হচ্ছে যে ভাইরাসটি 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মারা যেতে পারে। তো চীন এবং ইতালির মধ্যে যেহেতু শীত বা তাদের তাপমাত্রা উষ্ণ না, কিন্তু বাংলাদেশের তাপমাত্রা উষ্ণ, তো তাদের ভাইরাসটি মোকাবেলা যতটুকু কষ্ট করতে হবে, বাংলাদেশে তার মোকাবেলা এতটুকু কষ্ট করতে হবে না, কারণ বাংলাদেশের তাপমাত্রা একটা অ্যাডভান্টেজ আছে। তারপর আবার এই ভাইরাসটি যেহেতু বায়ু দ্বারা ছড়ায় না, তাই ভাইরাসটি নিয়ে আমাদের এত চিন্তা করার প্রয়োজন নেই। একটু সতর্ক থাকলে অথবা অন্যের সংস্পর্শে না আসলে বা মাস্ক ব্যবহার করে ভাইরাসটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। সেই জন্য আমাদের সকলেরই উচিত এই ভাইরাস সম্পর্কে বেশি আতঙ্কিত না হওয়া এবং সুস্থ পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে নিজের সচেতনতা ও পারিবারিক সচেতনতা তৈরি করার মাধ্যমে এই ভাইরাস মোকাবেলা সকলের অংশগ্রহণ এবং সকলকে সতর্ক করা। অনেক ধন্যবাদ। তার মানে আমরা কিন্তু আমি নিজে অনেক খুশি যে তোমরা অনেক কিছু জানো, ইভেন আমি যা জানি না সেটাও তুমি জানো। এটা খুব একটা জরুরি বিষয়, আমাকেও শিখতে হবে। আচ্ছা, এখন সালেম, ডাক্তার সালেম করোনা নিয়ে কিছু কথা বলবে, যেগুলো খুব স্পেসিফিক্যালি সবাইকে মনে রাখতে হবে। হ্যাঁ, ডাক্তার সালেম বলবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ নোট ডাউন করো একটা কাগজে এবং সেটা আমাদের কাছে পাঠাও। কোনো প্রশ্ন থাকলে করোনা ভাইরাস বা এই সম্বন্ধে নোট ডাউন করে সেটা কাগজটা আমার কাছে পাঠিয়ে দাও। অবশ্যই সেটার উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। এখন কথা বলবে ডাক্তার সালেম। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, সবাইকে শুভেচ্ছা। আমি ডক্টর সালেম আহমেদ, আমি আল মানার হসপিটালে আছি মেডিকেল অফিসার হিসেবে। শর্মি ম্যাম ওখানে মাঝে মাঝে যান, ম্যামকে ধন্যবাদ। আমি আজকে কয়েকটা কথা বলবো করোনা ভাইরাস রিলেটেড। তো প্রথম বক্তা তিনি বললেন অনেকটা ইনফরমেটিভ, অনেকগুলো কথা ওনার ইনফরমেশন ওনার কথার মধ্যে ছিল, সেই কথাগুলোই আমি হয়তো বলবো, সাথে দু একটা কথা বলবো। করোনা ভাইরাস এটা একটা ভাইরাস, নামের মধ্যে আছে এটা একটা ভাইরাস। এই ভাইরাস দিয়ে মানুষ আক্রমিত হচ্ছে, সংক্রমিত হচ্ছে। প্রথম জানা মতে চায়নার, সাউথ চায়নার কোনো মার্কেট থেকে ধারণা করা হয় যে কোনো স্নেকের মাধ্যমে, সাপের কাছ থেকে এই ভাইরাসটা মানব দেহে সংক্রমিত হয়। নট শিওর। ওখান থেকেই প্রথম হিউম্যান এভিডেন্স পাওয়া যায় সংক্রমণের। তারপরে আস্তে আস্তে সেই মানুষটার কাছ থেকে সংক্রমিত হচ্ছে মূলত ড্রপলেট বলি আমরা, যেটা কফ অথবা স্নিজিং, হাঁচি কাশির মাধ্যমে শরীর থেকে যেটা বের হয়ে আসে, চোখে দেখা যায় না, ড্রপলেট বলি আমরা। সেই ড্রপলেট থেকে যদি মুখে অথবা নাকে সংস্পর্শে আসে সেই সংক্রমিত ড্রপলেট, সেখান থেকে একজন সুস্থ মানুষ ইনফেক্টেড হতে পারে। ইনফেকশন হলে সাধারণত প্রথম দিকে জ্বর থাকতে পারে, জ্বর, হাই ফিভার, সাধারণত হাই ফিভার, টেম্পারেচার 101.4 অথবা তার থেকে বেশি থাকতে পারে ডিগ্রি ফারেনহাইট। মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? ভেরি গুড, একজনই বলছে ফারেনহাইট স্কেলে। তো জ্বর 101.4 অথবা এর বেশি আসতে পারে। জ্বরের পরে
শুষ্ক কাশি থাকতে পারে, যেটাকে আমরা বলি ড্রাই কফ, সাথে হাঁচি থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, সোর থ্রোট, তারপরে বুকে ইনফেকশন থাকতে পারে লাংসে, যেটাকে আমরা বলি নিউমোনিয়া। এরও পরে যদি আরো ডেটেরিওরেট করে, যদি খারাপ হয়ে যায়, কিডনিতে অসুবিধা হতে পারে। প্রথম দিকে সংক্রমিত হলো কিনা সেটা প্রথমে লক্ষণ বিচার করে নিজেকে একটু চিন্তা করতে হবে যে আমি কি অসুস্থ হলাম কিনা। জ্বর আসলে একটু কষ্ট করে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার রেকর্ড করতে হবে, টেম্পারেচার কিরকম থাকছে। করোনা ভাইরাস ইনফেকশন না হয়ে অন্য কোনো ভাইরাল ইনফেকশনও হতে পারে, সুতরাং প্রথমেই ঘাবড়ে যাওয়াটা ঠিক হবে না, একটু সময় নিতে হবে, চিন্তা করতে হবে। আচ্ছা, এখন দু একটা কথা বলবো যে প্রিভেনশন, যেটা বললেন, প্রিভেনশন অলমোস্ট উনি যেটা বললেন মোটামুটি সেরকমই। আমরা অসুস্থ হলে, আমি যদি সিক ফিল করি, সেই ক্ষেত্রে আমি মাস্ক ইউজ করব। আমি সুস্থ থাকলে মাস্ক ইউজ করার প্রয়োজন হবে না। এটা যেহেতু ড্রপলেট থেকে আসে, বরং মাস্কের মধ্যে যদি ড্রপলেট থাকে, সেই ড্রপলেট থেকে মুখে অথবা নাকের মাধ্যমে ইনফেকশন হতে পারে। আর আমরা হাত পরিষ্কার রাখবো, হাত সাবান দিয়ে ফ্রিকুয়েন্টলি হাত ওয়াশ করতে হবে। যদি সাবান আশেপাশে না থাকে, অ্যালকোহল বেসড কোনো স্যানিটাইজারের সাহায্যে আমরা ব্যাগের পকেটেও রাখতে পারি অনেক সময়, সেটা দিয়ে হাতটা ওয়াশ করব। এরপরে হচ্ছে আমরা ফ্রিকুয়েন্টলি যে জিনিসগুলা ব্যবহার করা হয়, হাত দেওয়া হয়, সেগুলো আমরা পরিষ্কার রাখবো, সেগুলো ফ্রিকুয়েন্টলি ওয়াশ করব। আমরা হ্যান্ডশেক করব না, খুব বেশি প্রয়োজন না হলে। স্পেসিফিক ভাবে যদি সেই মানুষটা যদি অসুস্থ হন, তাহলে আমরা হ্যান্ডশেকটা অ্যাভয়েড করার চেষ্টা করব। নিজের হাত পরিষ্কার না করে হাত মুখে অথবা নাকে অথবা চোখের সংস্পর্শে আনবো না। আর কফ আসলে আমরা টিস্যুতে করে কফটা নিয়ে কফটা কোনো ট্র্যাশের মধ্যে ফেলবো। আমরা ওপেন প্লেসে যেন। জি প্লিজ, জি বলেন। জি জি, থ্যাংক ইউ, খুবই সুন্দর প্রশ্ন। আসলে আমাদের এখানে আসার অবজেক্টিভ সেটাই যে আমরা যে যতটুকু জানি সেটা কথা বলা, আরেকজনের সাথে শেয়ার করা এবং আরেকজনের কাছ থেকে শোনা যে সে নতুন কি জানে করোনা ভাইরাস সম্পর্কে। আচ্ছা, যে প্রশ্নটা করেছো তার নামটা বলো। মোহাম্মদ রাকিব ইসলাম নিজাম। আচ্ছা, থ্যাংক ইউ নিজাম। তোমার প্রশ্নটা খুবই একটা জরুরি বিষয় যে আমরা স্কুলের যারা, তারা কিভাবে আমাদের আশেপাশে সবাইকে সচেতন করব। আজকে যেমন আমি এখানে এসেছি কি আমার দায়িত্ব বোধ থেকে, কেউ কিন্তু আমাকে ডেকে নিয়ে আসেনি। আমি এসেছি যে আমার জানানো দরকার। ঠিক সবচেয়ে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে দায়িত্ব বোধ। তুমি যদি মনে করো যে তুমি করোনা নিয়ে তোমার আশপাশে সবাইকে জানাইতে চাও, স্রেফ কথা বলতে হবে, এটা আমার দায়িত্ব, আমার জানানো। তাহলে তুমি যতটুকু আজকে শিখে গেলা বা যাবা, সেইটুকু তুমি গল্প ছলে যাদের সাথে তোমার দেখা হবে সবার সাথে শেয়ার করো। এবং মসজিদে নামাজ পড়তে যাও, ইমাম সাহেবকে বলো যে আমি মসজিদে আমার নামাজ পড়ার শেষে এই 2 মিনিট করোনা নিয়ে কথা বলতে চাই। তাহলে কতগুলো লোক শুনতে পাবে। এবং সেখান থেকে আরো ইউনিয়ন পর্যায়ে বা তোমার বাবা বা তোমার মা বা তোমার খালা চাচা যারা যাদের সাথে মেশে গল্প করে, সেই আড্ডাগুলোতে যাও এবং গিয়ে তুমি তোমার কথাটা বলো। ঠিক নিজামের মতো এখানে যদি 10 জন থাকে যারা গিয়ে কথা বলবে, তাহলে কিন্তু আমরা এই 10 জন মিলে 10,000 জনকে জানাতে পারি। তাহলে একদম প্রথম যেটা লাগবে দায়িত্ববোধ, এর বাইরে কিছু লাগবে না। লাগবে? তাহলে আমি আশা করব যে প্রশ্নটা তুমি করেছো, আমি কি উত্তরটা দিতে পেরেছি? কিভাবে জানাবা?
গল্প করতে করতে তোমরা যেমন এখন বসে আমার গল্পগুলো শুনছো, ঠিক যে কোনো এক জায়গায় বসে যেখানে সবাই শুনবে, সেটা মসজিদ, মন্দির, যেখানে সম্ভব, একটা বাজারে সবাই গল্প করে, সেখানে গিয়ে জাস্ট ঢুকে যাও ভিতরে এবং তোমার যে ইনফরমেশনগুলো তোমার মাথায় আছে বা এখান থেকে নিলাম সেটা জানো। আচ্ছা, একদম প্রথম একটা ইম্পর্টেন্ট বিষয়, হাত ধোয়া। আমাদের অনেক 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 বেশি হাত ধুইতে হবে, সেটা নিয়ে কিন্তু আমরা সারা সময় ধরে পড়ে আসছি। সেটা এমন না যে করোনার জন্য হাত ধুইতে হবে। আমরা তোমাদের সবসময় বলেছি যে খাওয়ার আগে হাত ধুতে হবে, বাথরুম থেকে ফেরার পরে হাত ধুতে হবে, যে কোনো একটা কাজের আগে হাত ধুতে হবে, মানে ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং। আচ্ছা, আমি রুজিস্টার রাসেল ভাইকে বলবো যে একটু হ্যান্ড ওয়াশিং ভিডিওটা যদি দেখানো যায়, এখন কি সম্ভব? ওকে, আমরা একটু ভিডিওটা দেখি। করোনা ভাইরাসের লক্ষণগুলো একদম সুস্পষ্টভাবে 3-4টা কথায় আমি সালেমকে বলবো যে একদম স্পেসিফিক্যালি বলো যে করোনা ভাইরাসের লক্ষণগুলো কি কি। প্রথম লক্ষণ হচ্ছে ফিভার, জ্বর আসবে। জ্বর আসলে জ্বরটা দেখতে হবে জ্বরের মাত্রাটা কেমন। সাধারণত হাই ফিভার থাকে। জ্বরের পরে 2 থেকে 7 দিনের মধ্যে ড্রাই কফ থাকতে পারে, যেটা শুষ্ক কাশি, শুকনা কাশি, তার সাথে গলা ব্যথা থাকতে পারে। তারপরে শ্বাসকষ্ট থাকতে পারে, যেটাকে আমরা বলি নিউমোনিয়া। যদি বুকে আক্রান্ত হয় নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি এখন হ্যান্ড ওয়াশের ভিডিওটা দেখতে পারি? ওকে। আচ্ছা, হ্যান্ড ওয়াশ নিয়ে কোনো প্রশ্ন আছে? আমি আরেকটু যোগ করব। আচ্ছা, প্রথমে আমরা রানি ট্যাপ ওয়াটার দিয়ে হ্যান্ড ওয়াশ করব। জমানো পানি দিয়ে করব না, জমানো পানিতে অনেক জীবাণু থাকতে পারে। তাহলে ট্যাপ থেকে পানি পড়ছে, সেটাকে হ্যান্ড ওয়াশ করব। সাথে আমার যদি সাবান থাকে তাহলে সাবান, যদি লিকুইড হ্যান্ড ওয়াশ থাকে লিকুইড হ্যান্ড ওয়াশ, যদি সাবান হ্যান্ড ওয়াশ না থাকে তাহলে আগেকার দিনে বলা হতো ছাই, কিছু যদি না থাকে অ্যালকোহল যুক্ত কিছু রাব পাওয়া যায় সেগুলো, কিছু যদি না থাকে প্লেন হ্যান্ড ওয়াশ, কারণ আমাকে হ্যান্ড ওয়াশ করতে হবে। আচ্ছা, হ্যান্ড ওয়াশে আমরা যেটা করি একটু দেখো সেটা। এবং কতটুকু হ্যান্ড ওয়াশ করব, আমরা এতটুকু করি, কিন্তু আমাদের স্টেরিলিটি মেনটেন করতে হলে আসলে এই পর্যন্ত করা উচিত। যদি আমরা এই পর্যন্ত না করি অবশ্যই এইটুকু করবো। আরেকটা বিষয়, যখন আমি হাত ধুবো পানিটা কোন দিকে যাবে, তার মানে পানি এখান থেকে এই দিকে যাবে, মানে পানিটা একদম উপরে সোর্সটা। এই কারণ কি, আমি যদি এভাবে ধুই, আমার যদি এখানে কোনো জীবাণু থাকে সেটা এখানে এসে এখানে সামনে চলে আসবে। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে আমাকে এইভাবে করে হাতটা রাখতে হবে হ্যান্ড ওয়াশের পরে, যদি কোনো জীবাণু থাকে সেটা যাতে এখান থেকে এদিকে চলে আসে। তার মানে আমার রানিং ট্যাপ ওয়াটার থাকবে ওপরে, তার নিচে আমি হাত ওয়াশ করবো এবং হাতটাকে ওয়াশের পরে অবশ্যই এভাবে রাখবো না, এভাবে রাখবো। তাহলে আজকে আমি যে যারা হ্যান্ড ওয়াশটা শিখলাম তারা অবশ্যই এই হ্যান্ড ওয়াশটা বাসায় প্র্যাকটিস করবা এবং তোমাদের সাথে যারা আছে পরিবারের সদস্য সবাইকে হ্যান্ড ওয়াশ শেখাবা, ঠিক আছে? আচ্ছা, আমি মনে হয়
এরপরে করোনা বিষয়ক সেশনটা শেষ করে দেই, কারণ আমাদের আরো একটা খুব ইম্পর্টেন্ট টপিকস আছে, যেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, এন্ডোমেট্রিওসিস নিয়ে অনেক কিছু লেখা আছে। একদম ফার্স্ট এখানে দেখো লেখা আছে, এন্ডোমেট্রিওসিস সম্পর্কে জানুন। নিম্নলিখিত লক্ষণ সমূহ দেখা দিলে আপনার ডাক্তারের পরামর্শ নিন। স্যার একটা কথা বলেছেন যে এখন সবাইকে জানতে হবে, কারণ ছেলেদেরকে আমাদের পাশে না পেলে, আমি যখন প্রচন্ড অসুস্থ হব, আমার মেয়েটা হয়তো ভার্সিটিতে গেছে, আমার ছেলেটা যদি না জানে তাহলে সে তো আমার পাশে এসে দাঁড়াবে না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কে? তার মানে ইউ আর দ্য বয়েজ, যাদেরকে জানতে হবে আমার পাশে এসে দাঁড়াতে হবে, কারণ আমি মা। ঠিক তোমার মা, তোমার খালা, তোমার বোন, এবং ইন দ্য লং রান তোমার ওয়াইফ। প্রত্যেকটা জায়গায় তোমার সচেতনতা ডেভেলপ করতে হবে। এখন দেখো লেখা আছে মাসিকের সময় তীব্র ব্যথা। আমি একটা জিনিস জানতে চাই, মাসিক কি এইটা সম্বন্ধে সবার ধারণা আছে? আচ্ছা, একজন বলেছে না। আর সবাই হাত তোলো, কেউ যদি না জানো তাহলে হাত তোলো, কারণ আমি অ্যাজ এ ডক্টর তোমাদের বোঝাতে এসেছি এবং এটা জানতে হবে। মাসিক, আচ্ছা, মাসিক হচ্ছে এমন একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা কোনো অসুখ নয়। প্রত্যেকটা মেয়ে যখন তার পিউবার্টি আসে, তার মানে কি বয়স সন্ধিকাল, তোমাদের ছেলেদের যেমন দাড়ি গজাতে শুরু করে, বুকে লোম গজাতে শুরু করে, গলার স্বর চেঞ্জ হয়, সেরকম মেয়েদের কিছু চেঞ্জ আসে। সেখানে একটা হচ্ছে পিরিয়ডিক্যাল শেডিং অফ ব্লাড ফ্রম দ্য ইউটেরাস। হাসার মতো কোনো বিষয় না, কারণ প্রত্যেকে একজন মেয়ের গর্ভ থেকে এসেছো, ওই ইউটেরাসটা দিয়েই তোমাদের জীবনের শুরু, এবং সেটাকে তুমি অবহেলা করতে পারো না। কাজে আমি চাই খুব কুল ভাবে এটা জানো, এটা হাসার কোনো বিষয় না। ইউ হ্যাভ টু রেসপেক্ট মি, কারণ এই মা তোমাকে জন্ম দিয়েছে। কাজে তুমি যদি হাসো, প্লিজ বাইরে গিয়ে হাসবে, আমার ক্লাসে হাসবে না। আর তুমি একটা মাকে ছাড়া কখনো ক্লাসে আসতে পারো নাই। তাহলে এই ইউটেরাসের ভিতরে একজন বাচ্চা, সাপোজ যে জানে না, সে যখন বড় হয়েছে, তাকে নিতে হলে এই ইউটেরাসের একটা ধারণ ক্ষমতা থাকতে হয়েছে। এই ধারণ ক্ষমতা সঠিকভাবে আসার জন্য প্রথম পিরিয়ড শুরু হতে হয়েছে তার মায়ের। Think about this, think like this way. Respect your mother and me and your sisters and your wife. তাহলে মাসিকের সময় যখন কারো তীব্র ব্যথা হবে, তখন তোমার পাশে যেই মেয়েটাই থাকুক না কেন, সে তোমার যেই হোক না কেন, তোমাকে মাথায় আনতে হবে এন্ডোমেট্রিওসিস। কারণ এই একটা অসুখ যেটা আমরা কেউ জানি না, এবং যেটা না জানার ফলে ইন দ্য লং রান তোমার বোনের বাচ্চা কাচ্চা হয় না, তোমাকে সেই বোনকে নিয়ে নানান জায়গায় নানান ডাক্তারের কাছে দৌড়াতে হয়। তোমার খালার বাচ্চা হয় না, তোমাকে নিয়ে যেতে হয়, কারণ তোমাকেই কিন্তু যেতে হবে। সেই হেতু প্রথম যখন যে কারোর পেটে ব্যথা হবে মাসিকের সময়, তুমি পাশে আছো, তুমি অবশ্যই জিজ্ঞেস করবা। খুব তীব্র ব্যথা নিয়ে একটা মেয়েকে যদি তুমি দেখো, খুব সুন্দর ওয়েতে জিজ্ঞেস করবা, খুব গলার একটা ভাষা দিয়ে, যে মা কি হয়েছে, অথবা আপু কি হয়েছে, তোমার কি এখন পিরিয়ড হয়েছে? তোমার গলার স্বর বলে দিবে যে তুমি তাকে ভালোবাসো কিনা, তুমি তাকে সম্মান করো কিনা। তাহলে আশা করছি যে এই একটা জিনিস মাথায় আসবে তোমাদের এখানে যারা আছো, মাসিকের সময় বা যে কোনো সময় তীব্র পেটে ব্যথা কোনো মেয়ের যদি হয়, তাকে একটা প্রশ্ন করবা যে তোমার কি পিরিয়ড হয়েছে আপু, বা ফ্রেন্ড তোর কি পিরিয়ড হয়েছে? মাকে বলবা, মা তোমার কি এখন মাসিক হয়েছে? মাসিকের সময় তীব্র ব্যথা, এটা মানে প্রথম আসতে হবে এন্ডোমেট্রিওসিস। যেমন কারো যদি এইডস হয়, আমরা প্রথমেই বলি HIV ভাইরাস, তাই না? সেরকম কারোর যদি মাসিকের সময় তীব্র ব্যথা হয়, আর কিচ্ছু জানার দরকার নেই, তুমি একটা জিনিস জানো, তার কি এন্ডোমেট্রিওসিস কিনা। এটা তুমি বুঝতে পারবে না, তোমাকে কি করতে হবে,
তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তোমার পাশের ফ্রেন্ডটা হঠাৎ করে স্কুলে তোমার ক্লাসে আসলো না, বা তোমার পছন্দের, এই সময়টা কিন্তু টিনেজটা খুব রোমান্টিক একটা টাইম, যে আমার একটা মেয়ে ফ্রেন্ডকে আমার খুব পছন্দ, এটা হইতেই পারে। তখন যদি দেখো যে সেই মেয়েটা পরপর 3 দিন ক্লাসে আসে নাই, তোমার পাশে বসে যে মেয়েটা পরীক্ষা দিত তার খাতাটা দেখে হয়তো তোমাকে একটু লিখতে হইতো বা ডিসকাস করতে হতো, সে 3 দিন ক্লাসে আসে নাই, প্লিজ একটা খোঁজ নাও যে ওর কি হয়েছে। জ্বর হতে পারে, বা জ্বর হলে করোনা হইতে পারে, এখনকার জন্য সেটা একটা মাথায় রাখার বিষয়, কাশি হলে, তাই না? আর যদি তার ওই সময়টায় প্রচন্ড পেটে ব্যথা হয়, তাহলে তোমাকে অ্যাটলিস্ট মাথায় আনতে হবে যে আন্টি একটু বলেন তো, ওর মাকে গিয়ে প্রশ্নটা করো যে আন্টি একটু বলেন তো ওর কি পিরিয়ড হয়েছে কিনা, আপনি একটু জেনে দেন আমাকে। তুমি যখন জানবা যে পিরিয়ডের সময় একটা তীব্র ব্যথার জন্য মেয়েটা পরীক্ষা দিতে পারে নাই, তোমার একটা ফ্রেন্ড সে স্কুল পর্যন্ত আসতে পারে নাই, তখন তোমাকে ধরে নিতে হবে যে ওকে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে। তুমি হয়তো নিতে পারবা না, কিন্তু তার মাকে তো বলতে পারবা, তার বাবাকে তো বলতে পারবা। তোমার ছোট বোনটা তীব্র ব্যথায় ক্লাসে যেতে পারছে না, তাকে তো হেল্প করতে পারবা। আমার আজকের উদ্দেশ্য এইটুকুই, তুমি তো চিকিৎসা দিবা না, কিন্তু আমি চাই তোমার কাছে তোমার পাশের যে কোনো একটা মেয়ে যদি তীব্র পেট ব্যথায় ভোগে, তোমাকে অবশ্যই মাথায় নিতে হবে যে তার মাসিক হয়েছে কিনা। মাসিকের সময় ব্যথা হলে তোমাকে মনে রাখতে হবে এন্ডোমেট্রিওসিস একটা টার্ম, শর্মি আপা বলছিল, বা আমাকে শর্মি নামেও ডাকতে পারো, নট আমার নামটাই আমার আইডেন্টিটি, আমাকে আর আন্টি আপা কিছু বলতে হবে না, যে ডাক্তার শর্মি এই কথাটা বলেছিল যে এন্ডোমেট্রিওসিস একটা অসুখ আছে, এবং এই মেয়েটা ইন দ্য লং রান বাচ্চা না হইতে পারে, এবং সেই বাচ্চা না হওয়ার কষ্ট যে কি সেটা তুমিও বোঝো, কারণ তোমার আত্মীয় যদি বাচ্চা না হয় কি কষ্ট হয়, আর মেয়েরাও বোঝে, কারণ মেয়েদের আশেপাশের খালারা, চাচিরা, এবং তোমার নিজের যখন ওয়াইফ হবে তার বাচ্চা হবে না, ডাক্তারের কাছে যাওয়া কিন্তু কোনো লাভ নেই। তার মানে ওই যে এন্ডোমেট্রিওসিসটা তুমি না জানার কারণে এই পুরো সিকিউরিটিটা হয়েছে। এত বিশাল সিকিউরিটিতে যাওয়ার তো কোনো দরকার নাই, কারণ তোমরা যারা ডাক্তার হবে তারা এমনিতেই জানবা। কিন্তু অ্যাটলিস্ট আমার আজকের বলার উদ্দেশ্য হচ্ছে মাসিকের সময় তীব্র ব্যথা, মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত, মূত্রত্যাগের সময় ব্যথা, মাসিক মধ্যবর্তী সময় রক্তপাত, দীর্ঘস্থায়ী মাসিক, এই যে 5টা লাইন আমি বললাম, যদি কেউ না বোঝো প্লিজ হাত তুলে প্রশ্ন করবা। মাসিকের সময় তীব্র ব্যথা, মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত, মূত্রত্যাগের সময় ব্যথা এবং অন্ত্রে ব্যথা, অন্ত্র মানে পেট, মাসিক মধ্যবর্তী সময় রক্তপাত, দীর্ঘস্থায়ী মাসিক, এই কয়েকটা সাইন যদি মেয়েরা বা ছেলেরা যেই জানো, অবশ্যই তাকে একজন গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাবা যে এন্ডোমেট্রিওসিস কিনা। আমি কি এইটুকু বোঝাতে পেরেছি? তোমাদের কি এইটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি নেক্সট কথায় যাব। এনি কোশ্চেন? তাহলে আজকে থেকে আমি আশা করছি যে তোমরা এই মাসিক নিয়ে কখনো আর হাসবা না, কারণ মাসিক একটা জরুরি বিষয় যেটার কারণে তুমি পৃথিবীতে আসতে পেরেছো। মাসিক একটা জরুরি বিষয় যেটার কারণে তোমার উড বি ওয়াইফ তোমার বংশধরকে নিয়ে আসতে পারবে এই পৃথিবীতে। মাসিক সেই রকম একটা বিষয় যেটা ছাড়া আমাদের কনজুগাল লাইফ, তোমাদের কনজুগাল লাইফ, তোমার বাবা মার কনজুগাল লাইফ কোনো কিছু সম্ভব না। ঠিক আছে? এখন আসো যে এন্ডোমেট্রিওসিস হলে কি হয়, একদম সংক্ষেপে আমি একটু ধারণা দিই। সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস একটা অসুখ যেটাতে কি হয়, যেটাতে এই যে এন্ডোমেট্রিয়াল টিস্যু, দেখো লেখা আছে ভিতরে, আমাকে পয়েন্টার হলে কোথায় ভালো হইতো, পয়েন্টার আছে? আচ্ছা আমি হাত দিয়ে দেখাই। এন্ডোমেট্রিয়াল টিস্যু একটা খয়েরি রঙের ভিতরে যে টিস্যুটা দেয়া আছে, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা এন্ডোমেট্রিয়াল টিস্যুটা এই জায়গাতেই থাকার কথা, তার মানে এই জায়গায় না থেকে ও যদি শরীরের অন্য কোনো জায়গায় থাকে সেটাই হচ্ছে এন্ডোমেট্রিওসিস। তার মানে জরায়ুর ভিতরে এন্ডোমেট্রিয়াম থাকার কথা, জরায়ুর ভিতরে না থেকে জরায়ুর বাইরে থাকতে পারে, ওভারিতে থাকতে পারে, ওই যে খড়ি দিয়ে বলা আছে যে ওভারিতে আছে, বা ওই যে জরায়ুর বাইরে আছে, ওই যে ফেলোপিয়ান টিউবে আছে, বা এই যে ভ্যাজাইনাতে আছে, মানে যেখানেই এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকবে আদার দ্যান নরমালি সিচুয়েটেড এন্ডোমেট্রিয়াম। আমি কি ক্লিয়ার করতে পেরেছি?
যেই জিনিসটা যেখানে থাকার কথা, ধরো ক্লাস 10 এর বাচ্চাদেরকে একটা ক্লাসে থাকার কথা, তুমি একজন ক্লাস 10 এর বাচ্চা তোমার ক্লাসে না থেকে চলে গেল 11 ক্লাসে অথবা চলে গেল 9 ক্লাসে, তার মানে ইউ আর এন্ডোমেট্রিওসিস। ওকে, এখন এন্ডোমেট্রিওসিসে ব্যথা হয় কেন? প্রতি মাসে মাসিকের সময় শেড হবে, রক্ত যাবে। এখন দেখো যে যেই জায়গাটাতে রক্ত এন্ডোমেট্রিয়াম থাকার কথা সেখানে যদি না থাকে, অন্যান্য জায়গায় যে আছে ও কিন্তু শেড হচ্ছে। আমার পিরিয়ডের টাইমে আমার জরায়ুর ভেতরে না থেকে অন্য একটা জায়গায় এন্ডোমেট্রিয়াম আছে, সেখান থেকে শেড হচ্ছে। শেড হলে সেই রক্তটা কিন্তু বের হইতে পারছে না, তাহলে ব্যথা হচ্ছে। আমার বের হওয়ার কথা, আমি বের হতে পারছি না। যেমন ডেলিভারির সময় ব্যথা হয় কেন? বাচ্চাটার বের হওয়ার কথা কিন্তু বের হতে পারছে না, সে চাইছে, এটাই ব্যথা। তার মানে এন্ডোমেট্রিয়াম নির্দিষ্ট জায়গায় না থেকে যদি অন্য জায়গায় থাকে সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। আর সেই এন্ডোমেট্রিওসিসের ব্যথাটা অবশ্যই মাসিকের সময়ই হবে, কারণ ওই সময়টাতে ওই এন্ডোমেট্রিয়ামটা শেষ হতে চেষ্টা করে কিন্তু পারে না। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, আমি আজকের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে লোভিস্তা। ওদের একটা ওষুধ আছে, নাম হচ্ছে ডাইনোজেস্ট, যেটা আমরা ডাক্তাররা এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্টের সময় ব্যবহার করি। এবং পিছনে আরো একটা ওই ভিসেরাল জিন একটা আছে, ওই ওখানে দেয়া, মানে তীব্র ব্যথায় আমরা ভিসেরাল জিন দেই। তো আমি এতটুকুই শুধু বলতে চাই যে এন্ডোমেট্রিওসিস টার্মটা তুমি জেনেছো, এবং এরপর থেকে কখনোই একজন মেয়েকেও তোমার কাছে অবশ্যই পেট ব্যথায় যদি স্কুলে না আসতে পারে, তাকে অবশ্যই তুমি খোঁজ নিয়ে তাকে ডাক্তারের কাছে পাঠাবা। আমাদের টিচারদেরকে আমি থাকতে বলেছি একটা কারণে, সেটা হচ্ছে যে আপনাদের অনেক স্টুডেন্ট অনেক সময় হয়তো বা পরীক্ষা মিস করে। এমন হয় যে টাইফয়েড হয়ে পরীক্ষা দিতে পারলো না, ঠিক আছে মেকআপ টেস্টটা অন্যদিন নিয়ে নিব, কিন্তু পিরিয়ড হয়ে আমি যে 3টা পরীক্ষা দিতে পারলাম না, আমার কথা কেউ শুনছে না। পিরিয়ড হয়েছে তো কি হয়েছে, ব্যথা আছে তো কি হয়েছে, তুমি তো নিজের ইচ্ছা করে নিশ্চয়ই তুমি পরীক্ষা দিতে আসো না। এই কনসেপ্টটা থেকে টিচাররাই শুধুমাত্র পারে স্টুডেন্টদেরকে হেল্প করতে, মেয়ে স্টুডেন্টদেরকে। কারণ এটা এই ব্যথাটা যার হয় সে ছাড়া তো আসলে কেউ বোঝে না, এবং টিচারদের অবশ্যই জানতে হবে যে এই এন্ডোমেট্রিওসিসের ব্যথা হলে মেয়েটা ক্লাস টেস্ট দিতে পারবে না, তাকে যেন রিটেস্টের সুযোগ দেওয়া হয়। এটার জন্য আমি আসলে টিচারদেরকে জানাতে চেয়েছি যে আমাদের প্রত্যেকটা লেভেলে সবাইকে জানতে হবে, বাবাদের জানতে হবে, কারণ তার মেয়েকে একটা চিকিৎসার জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের ধারণা হচ্ছে এরকম মাসিক তো অনেকই হয়, এরকম ব্যথা অনেকই হয়, বাচ্চা হলে ঠিক হয়ে যাবে। এইটা যে আসলে একটা রং কনসেপ্ট, আমি এটা বোঝাতে চেয়েছি। এখন আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার মাহফুজা আপাকে একটু ডাকবো যে আপা আসলে এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে কিছু জানতেন কিনা, বা আমার এই কথার পরে আসলে ওনার এখন তার অভিব্যক্তিটা কি হবে। ধন্যবাদ আপা। আমি আসলে রোগের যে শনাক্তকরণ করতে পারতাম না, তবে যেহেতু আমি একটা মেয়ে, সেহেতু আমি আমার অভিজ্ঞতা থেকে বিষয়টা সম্পর্কে জ্ঞাত আছি। তো আমার কাছে মেয়েরা অনেক সময় আসে, তাদের যন্ত্রণার কথা, সমস্যার কথা বলে। তো আমি তাদেরকে তখনই তাৎক্ষণিকভাবে ছুটি দিয়ে বাসায় পাঠিয়ে দিই। আর বেশি যারা বলে বারবারই আসে, ওদেরকে বলি যে তোমরা একটা গাইনি ডাক্তারের কাছে যাও। অনেক মেয়ে কি বলা হয়েছে তোমরা, এটা অবশ্য অনেকের আসে যে 1 মাসে 2 বার করে তাদের পিরিয়ড হচ্ছে। তো আসলে ওদেরকে বলি যে তোমার যেটা ইরেগুলার মনে হচ্ছে তোমরা ডাক্তারের কাছে যাও। তো পরবর্তীতে আসলে এতটা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় নাই যে ওই মেয়ে ডাক্তারের কাছে গেল কিনা, সেই পর্যন্ত খবর আর নেওয়া হয়নি। তো যেহেতু আজকে জানলাম, সেহেতু আরো বেশি আমরা সচেতন থাকবো, ওদেরকে সচেতন করবো, এবং যাতে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এবং ভবিষ্যতে আরো বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাহফুজা আপাকে। আমি আমার খুব প্রিয় একজন স্যার, এবং আমার মেয়ের স্যার, আমার ছেলের স্যার সালাউদ্দিন স্যারকে একটু কিছু বলতে বলবো এই এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস প্রোগ্রাম সম্বন্ধে। ধন্যবাদ সবাইকে। ডক্টর শর্মী যে বিষয়ে কথাগুলি বললেন, আমি দেখছিলাম ছেলেরা একটু হাসছিল।
ভাষা কিছু নেই। তুমি যদি তোমার মা সম্পর্কে না জানো, তুমি তোমার মাকে সাহায্য করতে পারবে না। আর যিনি মা হয়েছেন, তিনি যে কারণে মা হয়েছেন, সেই কারণটি আজকে তোমাকে আমাদেরকে বুঝিয়ে দিতেন। আর আমরা যদি সঠিকভাবে বুঝতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা মা জাতিকে বা নারীকে শ্রদ্ধা করব, ভালোবাসবো, কখনো তাদেরকে অবহেলা করব না। আর আমরা বিশেষ করে আমার যে শ্রদ্ধা ভাজন আজকে যিনি এই বিদ্যালয়ের কর্ণধার, যিনি দায়িত্ব পালন করছেন টোটাল স্কুলটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, তার মধ্যে এই একটি প্রোগ্রাম আজকে যেভাবে প্রকাশ পেল, আমরা সেইভাবে যদিও কোনো প্রোগ্রাম করিনি, কিন্তু তারপরেও আমরা অনেকদিন আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যখন আমাদের বিশেষ করে মেয়েদের শিফটে একজন মহিলা বা একজন মেয়ে শিক্ষিকাকে এর দায়িত্ব প্রদান করা যায় কিনা। তো আল্লাহ মেহেরবান, আমাদের যখন সহকারী প্রধানের পোস্টটি শূন্য হলো, যথা নিয়মে পরীক্ষার মাধ্যমে মাহফুজা আক্তার এই পদের জন্য নির্বাচিত হলেন বা মনোনীত হলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আমরা বসে স্যারকে নিয়ে বসে যে এই ওনাকে বিশেষ করে মেয়েদের শিফটের দায়িত্বটাই অর্পণ করা হোক, এই কারণে যে উনি মেয়েদের এই বিষয়গুলো ভালো বুঝতে পারবেন। তো সেই জিনিসটা আমরা করেছি এবং করতে সক্ষম হয়েছি। আর যিনি আজকে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, উনি তো ওনার মুখেই বললেন মেয়েদেরকে এই বিষয়গুলো সহযোগিতা করতেন, কিন্তু ইতিপূর্বে আমরা কিন্তু যিনি বিষয়গুলো জানা থাকলেও আমরা মেয়েদেরকে ওইভাবে সহযোগিতা করতে পারতাম না, এই কারণে যে আমাদের একজন সহপ্রধান তিনিও পুরুষ ছিলেন। তো যা হোক, এই বিষয়গুলো নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ পাকের সৃষ্টির কৌশলগতভাবেই আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু একে অপরকে জানতে হবে। আমার কথা হলো এইটা। আজকে যিনি সেমিনার করে তোমাদেরকে এই বিষয়গুলো বোঝাচ্ছেন, একসময় কিন্তু মা বোঝাইতেন। আমিও যখন স্কুলে আসছি, যখন এই বিষয়গুলি কিছুটা অবগত হয়েছি, আমি অনেক মেয়েদের বলতাম, এখনো বলি, মেয়েদেরকে বিশেষ করে বলি যে তোমরা তোমাদের মাকে ফ্রেন্ড বানাবা, বন্ধু বানাবা, তাহলে তোমরা অনেক কিছুই জানতে পারবে। আর যেদিন তুমি মা হবে, সেদিন তোমার এবং তোমার মায়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, তুমি তোমার মায়ের মর্যাদা বুঝতে পারবে। এই কথাগুলি আমি মেয়েদের এখনো বলি। ওরা একটু ইতস্তত বোধ করে, একজন দাড়িওয়ালা মানুষ, মাথায় টুপিওয়ালা মানুষ আমাদের এই কথা কেন বলে, এটা তো আমরা এইভাবে বুঝবো। এখন কেউ এসেছে, তোমাদেরকে বুঝতে হবে। ডক্টর আপনা বলুন, ডাক্তার শর্মী বলুন, উনি ওনার অধিকার থেকে আমাদের স্কুলকে প্রথম বাছাই করেছেন, এই জন্য আন্তরিক মোবারকবাদ। আর কি কারণে বাছাই করেছেন তাকে উনি নিজের মুখের থেকে বললেন যে উনি ওনার একটি ছেলে একটি মেয়ে, তারা দুজনেই প্রাথমিকভাবে এই স্কুলেরই ছাত্র এবং ছাত্রী ছিলেন। এবং শুধু ছাত্রছাত্রীর মধ্যে তো অনেকেই থাকে, আমি বিশেষ করে ওনার মেয়ের চেয়ে, সেজুটির চেয়ে ওনার ছেলে ইভান, ওকে আমি বেশি পরিচর্যা করতাম। খুব ছোট থেকে ওর বুদ্ধিমত্তা দেখেছি। আজকে তোমাদের জন্য উনি কাজটি করে এনেছেন এবং তোমাদের বোঝাইতে পারলেন, এই জন্য আমি আবারও স্কুলের পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা এর সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শেষ করার আগে আবারও তোমাদেরকে বলবো, বিশেষ করে ছেলেদেরকে বলবো, যারা আমার সামনে আছো, এখন তো চুপ করে আছো, তোমরা সবসময় মায়েদের প্রতি, মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল হবে। কারণ একজন মেয়ের জন্যই আমি ছেলে। আজকে যদি নারী জাতি জগতে না থাকতো, আমি হয়তো ছেলে সন্তান হিসেবে জগতে আসতেই পারতাম না। দুনিয়াতে আসার একটাই পথ, সে হইল মা, মা জাতি। এই জন্য তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি অনেক বেশি আর দীর্ঘায়িত করব না। আমাদের সাথে মুক্ত আসরের একজন সভাপতি আছেন, মুক্ত আসরের সভাপতি, ও হচ্ছে আবু সাইদ। সাইদকে সাইদ কথা বলবে।
আর এরপরে নুরিস্তার আমাদের যে পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে নুরিস্তা, উনি কথা বলবেন। আর তোমাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করেছি, স্যার যদি পারমিশন দেন নাস্তাটা কি টেবিলে? আচ্ছা, তাহলে তোমরা একটু ধৈর্য ধরে আর 15 মিনিট বসো, যাওয়ার সময় আমি নাস্তা তোমাকে দিয়ে দেবো। আবু সাইদ মুক্ত আসরের সভাপতি। সবাই কেমন আছো? আমাদের প্রোগ্রামের নাম কি জানো তো? ভালো, তাই না? আমাদেরকে সবসময় ভালো থাকতে হবে, তাই তো? আপা তোমাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন, তারা তোমাদেরকে বলেছেন অনেক কথা যেগুলো আমাদেরকে মানতে হবে এবং সেগুলো করতে হবে জীবন প্রতিটি ক্ষেত্রে। বিশেষ করে যে ভাইরাসের সম্পর্কে স্যার বলেছেন যে ভাইরাসকে আমাদের সচেতনতার ভয় পাওয়ার কিছু নেই, আমরা এটাকে সহজভাবে নিয়ে সুন্দরভাবে পরিচ্ছন্ন থাকলে আমাদের এই কাজটা সম্পূর্ণ করা সম্ভব। আর আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আপা আলোচনা করেছে সবার ভিতরে সেটা তোমরা জানতে পেরেছো, তো সেটা সম্পর্কে সেটা সম্পর্কে তো আমরা সেটা সম্পর্কে তো আমরা জানলামই। তো আমরা আমাদের সবার মানে বিশেষ করে ভাইদের, আমাদের বোনদের প্রতি যে শ্রদ্ধা, তার কথা বলছে সবসময় আমাদের মাদের বোনদের আমাদেরকে শ্রদ্ধার জায়গাটা করতে হবে, কারণ তারা আমাদেরকে অনেক, তারা জীবনে অনেক কষ্ট করে এবং জীবনে নানাভাবে আপা আজকে আসছে, এখানে আসে কথা বলছেন, তোমরা স্বাস্থ্য সচেতনতা করছেন, হয়তো এক হিসেবে সেটা মাদের সবসময় আমাদের শ্রদ্ধাকে আর মাদের প্রতি আমাদের ভালোবাসা সবসময় থাকবে। তো আপাকে আজকে সবাই একটা আমরা জোরে জোরে তালি দিতে পারি। মুক্ত আসরের এই আয়োজনে আমরা আসলে মুক্ত আসর কাজ করি মূলত আসলে মুক্তিযুদ্ধ নিয়ে। তো আমাদের এই দেশটাকে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে একটা দেশে উপহার দিয়েছেন, সেই দেশটাকে রক্ষা করার জন্য আমাদের সবার দায়িত্ব। তো এই দেশটাকে ভালোবাসতে হলে দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে, দেশটা যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের সম্পর্কে জানতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। একই সঙ্গে এই দেশটা গড়ে তোলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। প্রস্তুত থাকার জন্য অবশ্যই আমাদেরকে সুস্বাস্থ্য অধিকার, সেই স্বাস্থ্য সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জানার পর যেন সেটা আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি, অন্যজনকে জানাতে পারি, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। আজকে এই পলাতিয়া উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন অনুষ্ঠান করার জন্য আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাবো এখানকার অধ্যক্ষ স্যারকে। স্যারের জন্য আমরা খুব জোরে একটা তালি দিই। তোমরা শীত জানাও না, আমার সাথে একটা তালি দিই। তাহলে দেখি তোমাদের কেমনি তিন তালি দিব। হ্যাঁ, শুরু করো। আর আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করে আমাদের এই অনুষ্ঠানটা ভালো হতো তোমরা না প্রাণবন্ত থাকবা। তোমাদের জন্য একটা জোরে তালি। আর এই যে আয়োজনে আমাদের ব্যানার, ফেসবুক, তোমাদের এখানে কিছু খাবার ব্যবস্থা, আমরা আসলাম তাদের একটা সহযোগিতা, তাদের ব্যবস্থার জন্য আমরা খুব জোরে তালি দিতে পারি। তো সবাইকে আমার সবচেয়ে বিনীত অনুরোধ থাকবে, তোমরা আপা যেগুলো কথা বলেছে, স্যাররা যেগুলো কথা বলেছে, সেই কথাগুলো আমরা মেনে চলবো এবং আমাদের প্রত্যেক দিনে আমরা সুস্থ থাকার জন্য সর্বোচ্চ আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমরা সবাই সুস্থ থাকবো। কি থাকবো? এবং অন্যজনকে সুস্থ থাকার জন্য আমরা একটা পরিবেশ তৈরি করবো, ঠিক তো? এই সঙ্গে আমাদের এই দেশটা সম্পর্কে জানতে হবে। এই দেশের আশেপাশে যে আমাদের মুক্তিযোদ্ধারা আছে, তোমরা মুক্তিযোদ্ধাকে চিনো? তাদেরকে তোমাদের শ্রদ্ধা করতে হবে। শুধু যে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর এইগুলো দিবসকে কেন্দ্র করে আমরা ধারণ করবো না। আমরা আমাদের দেশটাকে সবসময় ধারণ করবো। দেশটা সম্পর্কে যদি আমরা থেকে ধারণা করতে পারি, আমাদের শিক্ষক সম্পর্কে আমরা যদি না জানতে পারি, তাহলে আমাদের দেশটা কোনোদিন ভালোবাসতে পারবো না। আমাদের শেখরকে জানতে হবে, আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে। সবাইকে ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা। আমি এখন নুরিস্তার
বলার জন্য। অফিসটা আরএসএল। Columbia School Headmaster and other teacher, and keynote speaker Dr. Sharmi Ahmed and Dr. আসলে অনেক কথা হয়েছে এখানে, বিশেষ করে ম্যাডাম আজকে আমাদেরকে যে বিষয়গুলো এখানে অ্যাওয়ারনেস হিসেবে যে গাইডলাইনগুলো দিয়েছে, এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের জীবনে চলার পথে অনেক কিছুই সহজ হয়ে যাবে। ডিসিপ্লিন একটা বিষয় আছে, আর এখানে যারা আছো, আমিও একদিন ওইখানে ছিলাম, আমার স্যাররাও ওইখানে ছিলেন, ম্যাডামও ওইখানে ছিলেন। সবাই কিন্তু ওইখান থেকে কেরিয়ার করে না, উপরে ওঠে না। যারা ডিসিপ্লিন মানে তারাই কিন্তু উপরে চলে আসে, তাই না? তারাই ভবিষ্যতে বড় বড় জায়গায় চলে আসে। এই যে আজকে স্যার, হেডমাস্টার, এখানে বিভিন্ন পজিশনে স্যাররা আছেন, কেন? ওনারা সব সময় একটা সুন্দর নিয়মের মধ্যে চলে আসছিলেন। যাক, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, ঠিক কিনা? আমরা জানি এই মাসে 8 তারিখে একটা ডে ছিল। কি ডে ছিল? ওমেন্স ডে। গুড। তাহলে ওইখানে কি ছিল? ইচ ফর ইকুয়াল। দ্যাট মিনস আমরা একে অপরের জন্য সমান, তাই তো? তাহলে আমরা এই যে আজকে ছেলে এবং মেয়ে, এখানে কিন্তু সবাইকে সমানভাবে দেখতে হবে। ছেলেরা যদি মনে করে মেয়েরা সবসময় সব কিছুতে পিছিয়ে, এটা কিন্তু ভুল। সারা বিশ্বে যদি আমরা তাকাই, সব কিছুতেই কিন্তু মেয়েরা এখন অনেক বড় বড় জায়গায়, তাই না? আজকে এই যে এই অনুষ্ঠানের যিনি অর্গানাইজার বা যারা আয়োজনের জন্য এটা ব্যবস্থা করেছেন, এই অনুষ্ঠানটা তোমরা হয়তো ভাবতেছো তেমন কিছু না, ছোট একটা বিষয়। এই ধরনের অনুষ্ঠান কিন্তু ঢাকায়ও আয়োজন করা যায় না, চাইলেও কিন্তু পায় না। আজকে আমরা ম্যাডামকে সাপোর্ট দিয়েছি, ম্যাডাম আমাদেরকে সুযোগ দিয়েছেন বিধায়, এবং ম্যাডাম বলেছে, ম্যাডাম আমাদের অফিসে গিয়েছেন, তোমাদের এই প্রোগ্রাম করার জন্য ম্যাডাম যে কি পরিমাণ পরিশ্রম করেছেন তোমরা হয়তো বুঝতে পারতেছো না। ম্যাডামকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, অনেক জায়গায় কথা বলতে হয়েছে, যার ফলেই কিন্তু এই আয়োজন। সো তোমরা কিন্তু এটাকে কোনোভাবে ছোটোভাবে দেখতে পারো না। এই অনুষ্ঠানটা কিন্তু করতে অনেক কষ্ট করতে হয়েছে। হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে খুব ইজি, নো, ইজি না। কিন্তু তো তোমাদের কাছে আরেকটা বিষয় বলি, যারা এখানে এই যে ছোট, আমি বলবো আমার মেয়ে, কারণ আমার মেয়ে কিন্তু অলরেডি এবার মেট্রিক পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে। আমার মেয়ে কিন্তু তার সবচেয়ে বড় যে বন্ধু, সবচেয়ে যে কাছের বন্ধু আমি। আমার মেয়ে কিন্তু তার পিরিয়ডের বিষয় জানায়, এবং আমার মেয়ে কিন্তু এই অ্যান্ড্রোমেট্রিসিসের পেশেন্ট। এখন আল্লাহর রহমতে ভালো। এই অ্যান্ড্রোমেট্রিসিসের পেশেন্ট উনি, আমার মেয়ে কীভাবে আমাকে বলতে পারলো? আমাকে বলতে পারছে দেখে আজকে সে সুস্থ, কারণ আমি তার বন্ধু, সে আমার কাছে শেয়ার করতে পারছে। এই যে ম্যাডাম যে বিষয়গুলো বললো না, যে তোমাকে বাবা মাকে বন্ধু বানাতে হবে, এবং তোমরা আজকে যারা ছেলেরা এখানে আসো, তোমাদের বোনকেও সেইভাবে কিন্তু তোমাদেরকে ট্রিট করতে হবে। এখন আমরা অনেক কিছু শুনি যে রাস্তাঘাটে ছেলেরা ইপটিজিং করে, তাই না? এটা কি ভালো জিনিস? ইপটিজিং কাকে করতেছো? তোমার বোনকেই করতেছো তুমি, তাই না? রাস্তায় যিনি আছে, যে মেয়েটা যাচ্ছে তোমার বোন, হয়তো তোমার না আরেকজনের বোন, তাহলে আমরা কেন ইপটিজিং করব? যারা করে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, তাই না? আমরা বোনদেরকে প্রোটেকশন দেবো, চলাফেরা যেন তারা সুন্দরভাবে করতে পারে। আমি বেশি সময় নেব না। আজকে যে আয়োজন করেছেন, যে অপরচুনিটি আমাদের নবিস্তাকে দিয়েছেন, এর জন্য আমি ম্যাডামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি স্কুল প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করতেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই ধরনের অনুষ্ঠানে সবসময় পাশাপাশি থাকতে চাই। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো আমরা চাই কেন? সবাই যেন এই বিষয়গুলো জানে। বাঁচতে হলে জানতে হবে। এটা কি শুধু এইডসের জন্য স্লোগান? নো, বাঁচতে হলে সব কিছুতে জানতে হবে। আর যদি আমি যত ভালো জানবো তত আমি নিজেকে তৈরি করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা ভালো থাকো। আর স্কুলে যে টিচাররা আছেন ওনাদের কথা মতো তোমরা সবাই চলবে। এখান থেকে তোমরা ভালো ভালো দেশ গড়ার কাজে লাগবে। এখান থেকে তোমরা ভালো ভালো পজিশনে চলে যাবা। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যদি কেউ আমার সাথে কাজ করতে চাও, আমি এই ধরনের আওয়াজ প্রোগ্রামগুলো সারা দেশে করি। তোমাদের পক্ষে যতটুকু সম্ভব, বা কেউ যদি ফিল করো যে তোমাদের ছুটির দিনগুলোতে তোমরা আমার সাথে কাজ করবা, অবশ্যই আমার ফোন নাম্বার নিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করবা। আর আমার ফেসবুক পেজ আছে, ওখানে তোমরা অ্যাড হয়ে যাবা।
স্যারকে আহ্বান করছি কিছু বলার জন্য। তোমরা, আমি আগে বলেছিলাম যে ডক্টর শর্মী যখন কথা বলবেন তখন উনি ওনার মতো করে কথা বলবেন এবং আমার বিশ্বাস যে কোনো ব্যাপার কথা বললে তোমরা শুনবে সেটা। যখন হাসাহাসি করছিল আমি উঠতে চাইছিলাম, তারপর বুঝলাম যে না, ওঠা লাগবে না, ওনার দক্ষতা আছে, পারবেন, এবং তাই হয়েছে, উনি পারছেন তোমাদেরকে থামাইতে। এইখানের ছবি দেখতেছো, এটা তোমরা ছেলেরা শীষ দিচ্ছ, তালি দিচ্ছ, কিন্তু উনি বললো কি তোমরা এই কারণেই পৃথিবীতে আসছো, তোমার মার কারণেই পৃথিবীতে আসছো। তোমার মার যদি মাসিক না হতো তুমি কোনোদিন পৃথিবীতে আসতে পারতে না। এই যে তোমাদের বোনেরা সামনে বসে, তোমাদের সহপাঠীরা বসে আছে সামনে, আজকে যে কথাবার্তা সম্মান বোধের কথা বললো না যে তাদেরকে সম্মান করবো, একটু পরে দেন, একটু পরে দেন সম্মান, একটু পরে আমি দাঁড়ায় থাকবো, তারপরে দেব। হ্যাঁ, একটু সম্মান বোধ এরকম যে আজকে যে নবেসটা যে আসছে, এই ডক্টর শর্মী আমাদেরকে কমপক্ষে আজকে 3-4 মাস আগে থেকে আমাকে ফোনে কন্ট্যাক্ট করতেছিলেন যে স্যার আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব, কবে করলে হয়। এর ভিতরে জানুয়ারি মাসে অনেক খেলাধুলার প্রোগ্রাম ছিল, ফেব্রুয়ারিতে আমরা পরীক্ষা নিলাম, এরপরে যে মার্চ মাসে এসে গত কয়েকদিন ধরে উনি আমাকে নক করতেছেন, আজকেও সকালে ফোন করছেন, গতকালকে করছেন, আগের দিনও অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য। তো তোমরা যে জিনিসগুলো জানলে, বিশেষ করে মেয়েরা যে জিনিসগুলোর মোকাবেলা করো, আমি কয়েকদিন আগে দেখলাম যে, কয়েকদিন না বেশ কয়েক মাস আগে প্যাডের ভাউচার হয়েছে, প্যাড। আমার সহকারী প্রধান ফিমেল হওয়ার কারণে এটা সহজ হয়েছে আমার জন্য। তোমার এই স্কুলে তোমাদের বাবা মা পড়ে গেছে না, তোমাদের বাবা মা যখন পড়ে গেছে তখন বাথরুম এরকম ছিল না। আমাদের এই সহকারী প্রধান স্কুলের ছাত্রী ছিলেন, আমার অভিভাবক সদস্য মাখন ব্যাচ ওনারও ছাত্র ছিলেন, আমাদের শিক্ষকরা ছিলেন। আমি এসে দেখছি প্রসাব করার তেমন জায়গা ছিল না। তোমরা ওগুলো ফিল করছো। এখন আমরা স্কুলে প্যাড রাখি, মেয়েরা নিতে পারো। ছেলেরা কিন্তু শেভ করার জন্য আমরা দাড়ি রেজার ব্লেড চাও নাই। হ্যাঁ, মেয়েদের এই খরচ আমরা দিচ্ছি, তোমাদের শেভ করার জন্য এখনো ওরা আমাদেরকে বলে নাই। যদি বলো আমরা এটা বিবেচনা করবো, স্যার শেভ করতে হবে আমাদের, হ্যাঁ দাড়ি মোছ হয়ে গেছে। হাওবার যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে ঘটনাগুলো ঘটলো, এগুলো আগে লুকিয়ে রাখতো। আমরা অন্য দেশে গেছি, দেখছি যে তারা এগুলো আলোচনা করে, দারুণভাবে ফ্রি ফ্রাঙ্ক করে, ছেলে মেয়েরা বুঝে ফেলে। মেয়ের আগেই তোমাদের সাথে আর অনেক মেয়েরই বিয়ে হয়ে গেছে, তারা কেউ চাচি শাশুড়ি, মামি শাশুড়ি এরকম হয়ে গেছে না। তোমার ক্লাস 10-এ পড়ো, তোমাদের সাথে 6, 7, 8, 9-এ বিয়ে হয়েছে না অনেকে, তারা ওই পর্যায়ে চলে গেছে মর্যাদায়। তো মেয়েরা অনেক আগে মুরব্বী হয়ে যায় ছেলেদের তুলনায়। একটা ছেলেও কমপক্ষে 25 বছর বা 30 বছরে গিয়ে বিয়ে করে। আর মেয়েদের সেখানে দেখা যায় জমিন যারা বাল্য বিবাহ হয়, যদিও সরকারের নিষেধ আছে, আমাদের এখানে চুরি করে এগুলো হয়, আমাদের কাছে আসে অনেক সময়। আমি আবার আমার নাম বলে বন্ধ করে ফেলে অনেকেই, যে হেড স্যারে খবর দেবো, এক মেয়ে বন্ধ করে ফেলছে বিয়ে, পরে ওই ফ্যামিলি আমার প্রতি রাগ। পরে আবার আমি বলছি যে ভাই আমি তো তাকে কিছু বলি নাই, ওই মেয়ে বলে বন্ধ করছে, এটা ঠিকই করছে, কিন্তু আপনারা এটা কেন করছে? ওই মেয়ে আমার নাম বলছে যে হেড স্যারের যদি ফোন দিয়ে পুলিশ চলে আসবে, পরে বন্ধ হয়ে গেছে বিয়েটা। তাও আবার তোমাদের এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে বাল্যবিবাহ আমাদের কাছে জানালে আমরা ব্যবস্থা নিতে পারবো। তো আজকে যে কথাবার্তা হচ্ছিল, এই যে এন্ডোমেট্রিওসিস, এটা হলো একটা তোমাদের মেয়েদের ঘটনা হয়, ছেলেদের ব্যাপারে সহযোগী হবে তোমরা। এই আশাবাদ ব্যক্ত করে মনার এখানে প্রোগ্রাম নিয়ে এসেছেন কলাতে স্কুলে। এই ডক্টর শর্মীর ছেলে মেয়ে এখানে পড়ে গেছে, ওনার বড় মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে কোন ইয়ারে পড়তেছে, ফাইনাল ইয়ারে পড়ে, অনেক মেধাবী স্টুডেন্ট, এবং ছেলেটা আরও মেধাবী, ওইবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। তারা সবাই তার চেয়ে বড়। মায়ের চেয়ে কি ছেলেরা বড় হয়? মানে লম্বাই বড় হয়ে গেছে, বুঝছো নাকি? এমনি মা তো মাই সবসময় বড়। তো উনি ওনার দুটো সন্তানকে দারুণভাবে এত ব্যস্ততার ভিতরে যেভাবে পৃষ্ঠপোষকতা দেয়, যেভাবে ফ্রেন্ডলি মিশে আমি দেখি, আমরা তো আমাদের সাথে পারিবারিকভাবে জানাশোনা, আমার অনেক ভালো লাগে। তো তোমরা তোমাদের বাবা মার সাথে, আমাদের একজন ভাই এখানে বললেন যে ওনার মেয়েটা তার সাথে ফ্রেন্ড, এবং তোমরা তোমাদের বাবার সাথে বন্ধুত্ব করবে, মার সাথে করবা। এবার ডক্টর সালেমেও ওইটা বললেন। আজকে তাহলে কি বিষয় আনলে হলো? করোনা ভাইরাস এক, আর একটা হলো দুটো ব্যাপার। তোমরা বুঝতে পারছো তো? এই ব্যাপার কোনো প্রশ্ন আছে? ভেরি গুড। এবং ছেলেরা খুব উৎফুল্ল হচ্ছে, অনেক খুশি হয়েছো। যে খুশি হওয়ার কথা ছিল মেয়েদের, তোমরা হুদাগামী খুশি হয়েছো মেয়ে। এখন এটা বোঝার চেষ্টা করবো বাসায় গিয়া যে কি ক্লাসগুলো আজকে হইলো।
তো আমার বিশ্বাস যে তোমরা এটা বুঝতে পারবা ওনার প্রেজেন্টেশন থেকে, ডক্টর শর্মী প্রেজেন্টেশন থেকে। তো সবাইকে আবারও আমাদের এখানে প্রোগ্রাম রাখার জন্যে এই যারা প্রোগ্রাম করছেন কর্তৃপক্ষ এবং স্কুল কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে কারো করোনা ভাইরাস না হোক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। এই তো আমরা করব জয় বিশাল আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা করতে নইলে মোদের রাজার সনে নিব কি সত্য। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা না খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা রইবার ভালোই দাসের রাজা, দাসের দাসত্বে আমরা সবাই রাজা, রাজা সবারই জানমান, সীমানা পৃথিবীর পান। রাজা সবারই জানমান, খাটো করে রাখেনি কেউ করে অসত্যি। আমরা সবাই রাজা।